খনা আসলে একটা শক্তি, খনা জ্ঞান এবং খনা সত্য, আমার কাছে এরকমই মনে হয়। সাধারণ মানুষের মতো হবে, অর্থাৎ তার হাঁটা চলাফেরা সমস্ত রকম অনুভূতি। একটা মানুষ, একটা খুব সাধারণ মানুষ যে ভাত খায়, ঘুমায়, স্বামীকে ভালোবাসে, হ্যাঁ, সব কিছু আছে এইরকমই। আমি খানাকে আসলে মানুষ হিসেবেই দেখি। ওরই কিন্তু তাই, মানে যেভাবে চিত্রিত করা হয়েছে তাই কিন্তু দেখা যায় যে ওরকম লাজুক একজন নারী কিন্তু সে না, কারণ এটা খুবই অস্বাভাবিক না। ওই সময়ে এরকম নারীরাই ছিলেন। উনি একটি উচ্চ ক্ষমতার অধিকারী, এবং উনি একটা উচ্চ ক্ষমতার অধিকারী হয়েও নিম্নবর্গের জ্ঞানের সপক্ষে দাঁড়িয়েছেন। শুভক্ষণে জন্ম আমার, এ কারণে কেহ কেহ খনা করে ডাকে আমায় লঙ্কা দ্বীপে, অথচ মেহেরের সম্বোধন লীলা। বয়স বোধ করি কিঞ্চিত বেশিই হবে মেহেরের চেয়ে। খনাকে কি করে পেলাম, আমার কাছে মনে হয়েছিল যে স্টোরিটা ইন্টারেস্টিং। কারণ এটা তো একটা মিথ। এই মিথটা হচ্ছে, এটা কোনো ঐতিহাসিক চরিত্র না, এটা একটা কিংবদন্তির চরিত্র। এই কিংবদন্তির চরিত্রটা দিয়ে আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম, যে গল্পটা একই সাথে নারী প্রশ্ন এবং শ্রেণী প্রশ্নকে একসাথে করে দেখাবে। তখনও আমি বলবো যে আমি ইন্টারসেকশনালিটি এত ভালো করে বুঝতাম না, কিন্তু ওই মাথায় তখন তো বয়স কম ছিল, ও তখনকার বুদ্ধিতে মনে হয়েছিল যে শ্রেণী প্রশ্ন আর নারী প্রশ্ন একসাথে হলে সেটা আরও একটা অন্তত লেয়ার এক্সট্রা যোগ হয়। পরে হয়তো আরও পরে নিজের কাজ করতে গিয়ে বা অন্য পড়ালেখা করতে গিয়ে ইন্টারসেকশনালিটির ধারণার সাথে পরিচয় হয়, কিন্তু যখন আমি এটা নাটকটা লিখেছিলাম তখন এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। লীলার সামনে হাজির করে এক সত্য, যে পণ্ডিতি ভাষার জোরে আমার এত নামডাক, সে ভাষায় গ্রামের একজন সাধারণ মানুষকে বোঝানো কত শক্ত। কেউ অশিক্ষিত দারবানের কেউ কথায় সব পরিষ্কার মুহূর্তে, আগে খাবে মায়ের, তবে পাবে পুত্রে। না, তবে পাবে কই, তবে পাবে পোয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে দাদি অনেক খনার বচন আসলে জানতেন, এবং খনার বচনগুলো আসলে বলতেন। মানে যখন আমরা এরকম হয় না যে আমরা রূপকথা শুনছি, বিভিন্ন কিচ্ছা শুনতেছি, ওইখানে খনার বচনও আসলে শুনতেছি, এবং খনার বচনগুলো খুব গুরুত্বপূর্ণ। যে আপনার যেহেতু তার অনেক বচন খনার শুধু কৃষি, আবহাওয়া, জলবায়ু, স্থাপত্য, এইসব অনেক কিছুর সাথে নানাবিধ, মানে জীবনের সাথে জড়িত যা যা আছে তার সাথে। তো এরকম একটা বিষয় ছিল যে পূবে ধনু নিত্য খরা, মানে এই যে মানে রংধনু আকাশের কোন দিকে দেখা দিলে, কোন মাসে দেখা দিলে কি হতে পারে, এই যে এক ধরনের বার্তা, এই যে এক ধরনের নির্দেশনা, যেটাকে এখন বড় হয়ে আমরা বুঝতে পারছি যে এইগুলো এক ধরনের ফোরকাস্টিং বলে, যে আবহাওয়ার এক ধরনের পূর্বাভাস। পরবর্তীতে একদমই আমার কাজ, আমার গবেষণার ভেতরে আসলে খনা, বাংলাদেশের গ্রামে গ্রামে আমি খনাকে খুঁজে বেরিয়েছি, যে বিশেষত খনার বিজ্ঞান, যে কৃষকরা কিভাবে দেখছেন বা এখন তারা কিভাবে জানছেন, বুঝছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এবং এটি বোঝা যায় যে এই জ্ঞানের যে আসলে ক্ষমতা, আমি বলছি যে এই নিম্নবর্গের যে লোকায়ত জ্ঞানের যে ক্ষমতা, তার যে শক্তি, এটা যে বিজ্ঞান, এবং এটা এই যে সমষ্টির একটি চিন্তা, যেটি কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না। মানে আমাদের যে বাণিজ্যিক জ্ঞান কাঠামোর ভিতরে, মানে কোট আনকোট ওইটাকেও জ্ঞান বলতেছি, মানে এটার ভিতরে আপনি পাবেন না। যে আপনার মানে খনার বচন শিখতে গেলে এই যে আপনি মানে আমরা বলতেছি যে আপনার খনার বচন বলতেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূর্ব দুয়ারি তাহার প্রজা। তাহলে এটা একটা স্থাপত্যের বিষয়। এবং বাংলাদেশে এখনো পর্যন্ত যারা শহরে বিল্ডিংয়ের ব্যবসা করেন, যারা আপনার বিভিন্ন ধরনের মানে কোম্পানির ফ্ল্যাট বিক্রি করছেন, তারাও বিজ্ঞাপন দিচ্ছেন খনার বচনের, বলছেন যে দক্ষিণ দুয়ারি আসলে ফ্ল্যাট। এটা কিন্তু তারা এটা আবিষ্কার করেনি, এটা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেনি, বাংলাদেশে কোনো স্থপতি আবিষ্কার করেনি। এটা একদমই গ্রামীণ নিম্নবর্গের আবিষ্কার, যে দক্ষিণ দুয়ারি ঘর, যাপিত জীবন অভিজ্ঞতা, যেটা খনার বচনের ভিতর দিয়ে এসেছে। এখন থেকে নাকি রানীর চিকিৎসা করবে ওই লীলাবতী। আরে মশাই দেখুন, শুনুন মশাই, এই যে দেখুন কত বড় গ্রন্থ, হ্যাঁ আপনি লিখেছেন, হ্যাঁ অনুপম সাহিত্য, বুঝলেন কিনা? আর লীলাবতী বলেন কিনা কিছুই নাকি হয়নি। এই শুনুন শুনুন, আমি এটা শুনে একটু মনোযোগ দিয়ে শুনে, ওই যে বরাহির পুত্র বধূ বিদুষী পুত্র বধূটিকে
মহান জ্যোতিষ তাপস। পূর্বেই অবগত আছেন, তিনি তার ইচ্ছা বেঁচে রেখে নেন না একটি পদক্ষেপ। আমরা এক সময় হতাশ হয়ে গেলাম যে এটা কে করবে আসলে এই জিনিস, এত কঠিন জিনিস। তারপরে কেউ বলল, যেহেতু আমি একটু মুভ করতেছিলাম এটা নিয়ে, তো বললো যে আপনিই করেন। আমি তো তখনও ডিরেকশন দিই না, তখন আমি অ্যাসিস্ট করতাম, অনেকের সাথে অ্যাসিস্ট করেছি, কিন্তু আমি তো প্রপার একটা নাটক কিভাবে নির্মাণ হয় সেটা দেখেছি, কিন্তু আমি নিজে কিভাবে নির্মাণ করব সেটা তো আসলে খুব কঠিন। এবং তারপরে একসময় মনে হলো আচ্ছা করি, প্রথম কাজ 2008 সাল। তারপর কাজটা শুরু করলাম, পড়া শুরু করলাম, পরে দেখলাম সমস্যা হচ্ছে প্রথম রাইটারের সাথে। হায়দার যখন এই চরিত্রটাকে দেখেছে সে এটাকে অনেক বেশি আহ, এই অঞ্চলের গ্রামীণ মানুষের না বরং প্রকৃতির অন্যান্য অনুষঙ্গের সাথে মিলিয়ে দেখেছে, যেমন নদীর সাথে মিলিয়ে দেখেছে কিংবা প্রজাপতির সাথে মিলিয়ে দেখেছে। দূরে সবুজের হাতছানি, পৌঁছুতে পথের কাঁটা, দ্বাররক্ষীর ভাষা জ্ঞান, বৃক্ষ প্রকৃতির পরিচয়, সব পরীক্ষা হয়ে যায় পথে। ওই যে পাখি, গ্রামটাকে যেরকম দেখেছে বা আসলে খনাকেই যেরকম দেখেছে, আমার কাছে মনে হতো যে খনা একটা গম্ভীর একটা জ্ঞানী মানুষ আছে না, একটা জ্ঞানী মানুষের একটা ভাব আছে, বাট এটা কমপ্লিটলি দেখে নাই ও একটা খুবই নদীর মতো উচ্ছল একটা মানুষকে দেখেছে। তো সেটা যখন আমরা মঞ্চে করতে গেছি তখন অনেক ঝগড়াঝাটি করেছি, এইটা কেটে ফেলে দিছে ওইটা কেটে ফেলে দিছে। এক সময় আমার মনে আছে যে সবসময় বলতো কি যে এত কেন কথা, অনেক কথা তো তো খালি কেটে দিত আর কি। তো তখন আমি দেখলাম যে একটু যদি ধীরে ধীরে কোনো ডায়লগ বলতাম তো ওই ডায়লগটা বাদ দিয়ে দিত। তখন আমি একদম মানে ট্রেন ছাড়া গতিতে ডায়লগ বলা শুরু করলাম, যেটা কোনোভাবেই ফেলা যাবে না, সেটা একদম ঝড়ের বেগে বলে ফেলতাম যাতে ওইটা কেটে ফেলে দিতে না পারে। প্রণাম পণ্ডিত মা। পণ্ডিত মা, বাড়ি আইসো। যে টিউনটা আসলে কোথাকার, এইটা কি আমাদের অঞ্চলের, এটা কি পাশের দেশের, এটা কি শ্রীলঙ্কার? তো এই টিউনটা, এই যে মাটির টিউনটা খুঁজে পাওয়া, এটা যারা কাজ করেছে, যেমন এই আগের শুভচেনে যখন নাটক করেছিলাম, আহসান হাবিব নাসিম করেছিল, ওরও ধরতে খুব টাফ হয়েছিল যশোর অঞ্চল। তারপরে যখন ব্রাত্য আমিন কাজ করে, ব্রাত্য আমিনের একটা সুবিধা ছিল যেহেতু একটু মাটির কাছাকাছি মানুষ, ওর জন্য হয়তো এটা আরও ইজি হয়েছে যে সে এটা অনায়াসে ধরতে পেরেছে। কিন্তু ওর যে গায়কিটা ছিল, এই গায়কিটা আসলে পারফর্মার আর পারে না, কারণ পারফর্মাররা অনেক বেশি শহুরে মানুষ। এই শহুরে মানুষ দিয়ে ওই মাটির গায়কিটা সামহাও ম্যাচ প্রথম দিকে অল্প হয়েছিল। রাখাল নামে একটা ছেলে ছিল, দুর্দান্ত ছেলে, ও পেরেছিল, কারণ ও গ্রাম থেকে এসছে, মাটির সাথে খুব কানেক্টেড ছিল। পরে যারা আসলে গানটা গায় তাদের খুব সংস্পর্শটা নাই, মাটি চিনে না আসলে। হ্যাঁ, স্যান্ডেল পরে হাঁটে, কাছে ওই স্যান্ডেল পরে হাঁটার লোক দিয়ে আসলে মাটির গান করা খুব টাফ। পাশাপাশি যদি থাকো, মনে করো লাভ দিবে, মনে করো দুজনের পাটে এদিকে ফিরে থাকবি না, এইভাবে থাকবি, একটা চরিত্র, একটা মানুষ, মানে বরাহের চরিত্র খুবই খারাপ, কেউ দেখতে পায় না, সারাক্ষণ চিৎকার করে চেঁচামেচি করে, কার মানে কোনো মানুষকে সে সহজভাবে নিতেই পারে না। এরকম একটা মানুষ তো আসলে হইতে পারে না, কোনো একটা জায়গা তার আছে, যেই জায়গায় না সে খুব মানুষ, যে খুব প্রেমিক, যে হবে হচ্ছে খুব কি বলে, ওই খুব ভালোবাসা একটা থাকবে, ওর কথা শুনবে। তখনই কঙ্কনা ক্যারেক্টারটা আসলে নির্মাণ হলো। তো আমি বললাম যে কঙ্কনাকে আরেকবার আনতে হবে আমার, মানে বরাহ ক্যারেক্টারটা হচ্ছে কারো কথাই শোনে না, একমাত্র কঙ্কনার কথা শোনে, তার স্ত্রী যাকে সে ভালোবাসে, ওই একটা জায়গায় সে মানুষ। এই একটা খুব মানবিক জায়গা আমার লাগবে বরাহে, শুধু এই লোকটা খারাপ 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 এটা আমি দেখাতে চাই না। ফিরে যান বরাহ, সেই ভয়াল রাতে
আমার আসলে এই নাটকের সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে রাজা। রাজা চরিত্র প্রিয় কেন, যে আমি আসলে রাজাকে কিভাবে দেখি, রাজাকে আমি দেখি মানে রাজা হবে একেবারে সাধারণ মানুষের মতো, অর্থাৎ সাধারণ মানুষের কথা বলবে, ওর মতো কথা বলবে, হাসবে, খাবে, হ্যাঁ, মানে চিৎকার করবে, হ্যাঁ, যেটা রাজারা করে না, একটা স্টিফ হয়ে থাকে। অতিবৃষ্টিতে সব ফসল নষ্ট হয় না, কৃষক এবার ফলাবে সেই ফসল যা বৃষ্টি সহ্য ক্ষমতা অনেক বেশি। পারবে নতুন ফসল করতে, বীজ পাবে কোথায়? আমার রাজাটা আসলে এরকম, এবং আমি বলেছিলাম যে একটা হচ্ছে রাজ্যের রাজা, আর আরেকটা হচ্ছে জনগণের রাজা, হচ্ছে রাখাল। কি সুইজান লোকে খালি খালি তোমার পণ্ডিত রানী কর, তাই না বাবা, তাই না? খনা চরিত্রে অভিনয় করার সময় খনার অবিচল সত্যের প্রতি, খনার যে মানুষের জন্য যে ভালোবাসা, মানুষের মঙ্গলের জন্য যে চিন্তা, তার যে জ্ঞান, এবং মিহির বা প্রেমিকের জন্য যে ভালোবাসা, এবং সত্যকে উন্মোচন করার জন্য তার যে চেষ্টা বা আকাঙ্ক্ষা, সেগুলো আমি কতখানি ছুঁতে পারি এইটা আমার জন্য অভিনেতা হিসেবে বলাটা খুব মুশকিল। আমার তো মনে হয় যে আমি খনাকে একরকমভাবে দেখে আমি সেই জায়গাটায় আমি অবিচল থাকি, যে আমি চরিত্রটা নির্মাণের জন্য আমি এই জায়গাটায় দাঁড়াবো, এইটুকু পর্যন্ত আমি যেতে পারি। যাকে সত্য জেনে হেঁটে যেতে চাই দিগন্তের ওপার, সেই কি এরকম অনন্য সত্য? এরকম কোনো সত্য কি সত্যি আছে পৃথিবীতে? এই যে তার যে সত্যের প্রতি অবিচল, সেটা মেনে নিতে পারছে না। পুরুষ এবং ক্ষমতা কাঠামো যা করছে নারীর সাথে, খনার সাথে, এইটা যখন মিলাতে পারে কেউ নিজের সাথে, তখন তাদের দুঃখবোধ তৈরি হয় একরকমের। কিন্তু সেটা খনার বচনটা আর তখন থাকে না, তখন থাকে ব্যক্তি খনা অনেক বেশি তাদের কাছের হয়ে ওঠে। বিশেষ করে নারীরা অনেক বেশি খনার সাথে নিজেকে রিলেট করতে পারে। খনার ওই রিজুটাটা নিয়েই মানুষ বাড়ি ফেরেন। তার ক্ষমায় ফুরিয়েছে প্রয়োজন আমার, আর ডরাই না তার ক্রোধকেও। এই নাটকটা স্বপ্নের কথা বলে, যে আমরা যেরকম হতে চাই, যে রিজু সত্যের পক্ষে যখন দাঁড়াই, তখন আমরা রিজু থাকবো, আমরা নড়বো না আমাদের কথাটা থেকে। এর জন্য জান চলে গেলে জান দিব। আমরা এখনো এই সমাজে নারী বলে, মানুষ বলি না, সংকটটা অন্য জায়গায়। আমাকে বলতে হবে মানুষ, নারী নয়। নারী এবং পুরুষ যে বিভেদ তৈরি করে আমি যে তার উপর আধিপত্য বিস্তার করি, তাকে যে একটা জায়গায় ঠেলে ফেলে দেই, তাকে যে এক ধরনের অদৃশ্য দেয়ালের মধ্যে বন্দি করি, সেই জায়গাটা কিন্তু চলমান, প্রবলভাবে চলমান। বাংলাদেশের নারীরা তাদের যেই জ্ঞানকাণ্ডের জায়গায়, বা তাদের যেই সুপ্রিমেসির জায়গা, এবং পিতৃতান্ত্রিক সমাজ যেভাবে এটাকে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, এটা তো আসলে ওই 1500 বছর আগেও যা, এখনো কিন্তু অধর্ম কভু নয়, জীবনের চেয়ে নতুনের চেয়ে বেশি কি ধর্ম আমার? সারাদিনই আমাদেরকে, বিশেষ করে নারীদেরকে, মুখ বন্ধ করতে চাওয়া হয়। তো এই মুখ বন্ধ করতে চাইলেই কি মুখ বন্ধ হয় কি না, এটা একটা ইস্যু। তো আমার কাছে মনে হয়েছিল যে মুখ বন্ধ করতে চাইলেই আসলে বলার সেটা হারিয়ে যায় না, সেটা থেকে যাওয়ার নানা পন্থা মানুষের সমাজে আমরা কিন্তু দেখেছি যে আবিষ্কৃত হয়েই যায়। এমনকি যেমন ধরেন যে যখন সবাই খনার বচনগুলো বলতে থাকে, সেই সময়টা কি এটাই প্রমাণ করে না যে আপনি জিভ কেটে দেন, আপনি মুখ বন্ধ করে দেন, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু মানুষের মুখে মুখেই ছড়িয়ে যায়। যদি বর্ষে ছিটে ফোটা পর্বতে হয় মিনের ঘরে, এসে সূর্য বসের পাশে চাষার বলতে বিজয়ের হাতে, ষোলো চাষে মুলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পাট থেকে গন্যা পায় হাল, তার দুঃখ চিরকাল। তোর তিরিশে পুরো বিশেষ খনা যে জ্ঞানের কথা বলছেন, এটি আসলে এই মাটি, এই জল, এই পাহাড় চেনে। হ্যাঁ, হতে পারে হয়তোবা আজকে আন্দিজ পর্বতমালাতে বা আমাজন বনে খনার জ্ঞান আসলে হয়তোবা বুঝবে না, বা খনার জ্ঞান সেইখানের জন্য নয়, কিন্তু অবশ্যই কিন্তু খনার যে দর্শন, যে মানুষের
সর্বজনের জ্ঞানের সপক্ষে দাঁড়ানো, সর্বপ্রাণের পক্ষে আসলে দাঁড়ানো, এটি অ্যামাজনেও আসলে আছে, এটি আন্দিজেও আসলে আছে। কিন্তু চাপিয়ে দেয়া যে জ্ঞান, যেটি বাণিজ্যিক জ্ঞান, যেটি দিয়ে বাহাদুরি করা হয়, যেটি দিয়ে যুদ্ধের অস্ত্র তৈরি করা হইতেছে, সেটি কিন্তু নয়। আপনি কি খনার এমন কোনো বচন পাইতেছেন যেটা দিয়ে আজকে কোনো যুদ্ধের অস্ত্র তৈরি করা হইতেছে, হাইব্রিড বীজ তৈরি করা হইতেছে, জিএমও বীজ তৈরি করা হইতেছে, বিষ তৈরি করা হইতেছে মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য, নদীকে দখল করার জন্য, পাহাড়কে দখল করার জন্য? আপনি তো পাচ্ছেন না। বরং আপনি খনা বচনের মধ্যে দিয়ে বারে বারে বলতেছে যে তুমি মেঘের সাথে, বাতাস, মাটি, পাখির সাথে, মানুষের সাথে বোঝার চেষ্টা করো যে কি হইতেছে। তা না হলে আপনি চিন্তা করতে পারেন যে ওই সময়ের একটা রাজ পরিবারের মানে বউ, সে হচ্ছে যে রাজ জ্যোতিষ, তার শ্বশুর একই সাথে রাজ জ্যোতিষ, তারপরেও হচ্ছে তার শ্বশুর, এইরকম একটি পুরুষতান্ত্রিক কাঠামোতে সে বলছে যে কি করো শ্বশুর লেখাজোকা। আজ জ্যোৎস্না ভাষা আকাশ দেখি আমি ব্যস্ত। কি করো শ্বশুর লেখাজোকা? মেঘেই বুঝবে জলের রেখা, কোদালে কুরুলে মেঘে রেখা, মধ্যে মধ্যে দিচ্ছে ঘা, বলগে চাষায় বাদ দিয়ায়, আজ হবি না হবি কাই। দেখেন, খনার বচনটার কথা সবাই জানে, কারণ এটার মধ্যে একটা স্ক্যান্ডালাস স্টোরি, তো যে শ্বশুরের সাথে স্বামীর সাথে একটা গন্ডগোল, জিভ কেটে ফেলেছে। এবং এই স্ক্যান্ডালাস স্টোরিটা এত সুন্দর করে এই স্টোরিটা বানানোরও একটা উদ্দেশ্য আছে, মিথের একটা উদ্দেশ্য থাকে। আপনাকে কিছুটা শিখাতে চায়, সমাজকে একটা কিছু বলতে চায়, সমাজকে বলতে চায় যে নারী গুরুত্বপূর্ণ ছিল উদ্যান কৃষি সমাজে, সে অনেক কথা বলতো। সেখান থেকে তাকে প্রান্তিক অবস্থায় পাঠাতে চাইলেই সে চলে যাবে না, যেরকম খনাও যেতে চাইছেন না। খনা কিন্তু শিখছেন নারী পুরুষ সব ধরনের কৃষকের কাছ থেকে। ও পঞ্চি খুড়ি, তোমার কলা গাছের পাতা যে বড় বড়, কাটবে না? মারে, এত গ্রহ তারকার খবর রাখিস, কলার খবর বুঝবি কি? কেন মরা কলা পাতা কাটবে না? ওরে, কলা রুয়ে নাকে তো পাত, তাতেই কাপড়, তাতেই ভাত। কলা গাছ বড় না হলে পাত কাটা চলবে না, তাতে বাগানের ক্ষতি। হয়েছিস পণ্ডিত মেয়ে। কলা রুয়ে না কেটু পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বাহ, চমৎকার। লীলাবতী এমন আরো কত শত কথা শোনেন চাষাদের মুখে, আর ভাবেন যার যা কাজ সে কত ভালো জানে তার খুঁটিনাটি। যেমন তার কাছে তার নক্ষত্র মণ্ডলী কত সহজ, কত চেনা গতি বিধি, তবু সবুজে পৃথিবীর মর্মস্থলে লুকোনো গান আর রহস্য তাকে টানে এক দুর্নিবার আকর্ষণ। মানে ন্যারেশনগুলো কিভাবে বলবে, ন্যারেশনগুলো আমি বলেছি যে ক্যারেক্টারের মধ্যে থেকে বলতে হবে ন্যারেশন। এইটা একটা দোলাচাল ছিল, কারণ ন্যারেশন হচ্ছে সোজা দাঁড়ায় শুধু দর্শকবৃন্দ এইভাবে যে বলার একটা স্টাইল। আমি বলছি এটা তো স্টাইল, এটা কি স্টাইল, এটা বাদ দিই। এটা তো বাংলায় মানে আমাদের এইখানে আছে, এই মানে বাংলাদেশের স্টাইলের মধ্যে আছে সুধী মণ্ডলী, সুধী দর্শক, এরকম মাঝখানে মাঝখানে বলে। আবার ব্রেকটের মতোও না, ব্রেকটও তাই, হঠাৎ করে বলে আপনি কি বুঝতে পেরেছেন যে এই বিষয়টা কি হলো, ওইটাও না। তো এটা কি আসলে আমরা ঠিক করলাম যে এমনভাবে বলবে যে এটা হচ্ছে ইনার, ও যে ভাবতেছে, ইনার মনোলগ, মানে ন্যারেশনটা হবে ওই ক্যারেক্টারের ভাবনা, যেইটা ওই জানে, ও ওই ক্যারেক্টারের থেকেই বলবে। যেভাবে প্রয়োজনটি নির্মিত হয়েছে সেটি যদি খোলা জায়গায়ও নিয়ে আসা যায়, ঠিক এইভাবে দিনের আলোতে অভিনয় করা যায়, তাতেও কিন্তু অসাধারণ অসাধারণ। সুতরাং এই যে এই জায়গাটা যে দেখতে পেয়েছি নির্দেশক, তাই না, এটা আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ মানুষের কথা বলতে গেলে মানুষের মধ্যে নিজেকে স্থাপন করতে হবে, তাই না? সুতরাং ওই যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাটা আমার কাছে মনে হয়েছে যে না, এবং এটা খুব সফলভাবেই করতে পেরেছেন। শহীদ মিনারে প্রথম যখন বটতলার শো করি শহীদ মিনারে, আমাকে একজন বলল যে পুরা গল্পটা একবার বলে দেন শুরুতে। আমি বলছি কেন? বলছি কেউ মনে বুঝবে না। আমি বলছি আপনি বুঝেন না, এটা আপনার সমস্যা, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ খনা বুঝবে না, এটা তো হইতে পারে না। বলকে হায়দার ভাই প্লিজ গল্পটা শুরুতে বলে দেন। তাই আমি বলছি না, গল্পটা বলা লাগবে না। আমি বলছি আপনি এক কাজ করেন, শহীদ মিনার যেহেতু ওপেন স্পেস, বাদামাল্লা সবাই এরা বসে বসে নাটক দেখতেছে, আমি বলছি আপনি ওদের সাথে বসেন। পরে যখন শহীদ মিনার আমরা শো করলাম, দেখে শহীদ মিনারে যে অডিয়েন্স ওদের পরের সংলাপ নিজে নিজে বলে দিচ্ছে। সে পরে শেষে বললো যে সাধারণ মানুষ এত কিছু জানে কেমনে? আমি বলছি বিকজ
এটা এই অঞ্চলের জ্ঞানকাণ্ড, এটা এই অঞ্চলের কথা। আমরা নেত্রকোনা একবার শো করেছিলাম রাত 12:30টার সময়। ওইখানেও সবাই দেখলাম একেবারে সাধারণ গ্রামের কৃষানি, ওরা বসে বসে খনার পরের গল্পটা বলে দিচ্ছে, পরের কথাটা বলে দিচ্ছে, পরের ভার্সটা বলে দিচ্ছে। খাদ্য তো উৎপাদন করতে হবে, টাকা তো আর খাওয়া যায় না। দালান কোঠা, তারপরে যে কি যেন এক্সপ্রেসওয়ে, ব্রিজ, এগুলো তো খেয়ে বেঁচে থাকা যায় না। সুতরাং বাঁচার জন্য তো খাবার লাগবে। যতদিন পর্যন্ত লাগবে মানুষের, ততদিন খাদ্য উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদন করতে গেলে এই নদী ঠিক রাখা, এই মানে ক্লাইমেটিক চেঞ্জের সাথে, ওয়েদারের সাথে, কোন ফসল কখন হবে, কোন ধরনের মাছ কখন পাওয়া যাবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো তো আসলে সবসময় প্রাসঙ্গিক থাকবে। বটতলার যে খনার পরিবেশনা নাটকের মাধ্যমে অসংখ্য পরিবেশনায় আসলে খনার বিজ্ঞান, খনার যে চিন্তা, খনার যে দর্শন, এটি আসলে আসা জরুরি। আমাদের চিত্রকর্মের ভিতরে, আমাদের ভাস্কর্যের ভিতরে, আমাদের স্থাপত্যবিদ্যায়, আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থায়, আমাদের সংসদে, আমাদের নীতিতে, আমাদের আইনে খনা আসলে অনেক বেশি আসলে জাগ্রত হওয়াটা জরুরি। বটতলার খনা এই রকম একটি বার্তা আসলে দেয়।